গত 8 তারিখে দিবাগত রাত্রে 9 তারিখে ভিকটিমের বাবা আমাদের কাছে রাত প্রায় 2টার দিকে আমাদের থানায় অভিযোগ করে, নিখোঁজ ডায়েরি করে একটা, যে তার একটি শিশু সন্তান 10 বছর বয়স, এই সন্তানটাকে তারা খোঁজাখুঁজি করে পাচ্ছে না, নিখোঁজ ডায়েরি করে। ওই ডায়েরির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে থানার পার্টি ছিল মোবাইল টিম দিয়ে আমরা তাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করি, এবং তাকে ওই ভিকটিমের বাবাকে যে মেসেজ দিয়ে হয় এবং তার কাছে টাকা 12 লক্ষ টাকা দাবি করা হয়। এই টাকা মেসেজের পরিপ্রেক্ষিতে আমরা যে মোবাইল থেকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, ওই নাম্বারটা আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় নাম্বারের মালিক আমরা ফাইন্ড আউট করে আমরা একটা মহিলাকে সেখান থেকে পিক করি। পরবর্তীতে জানা যায় যে ওই মহিলা এই মোবাইলের মালিক হওয়া সত্ত্বেও এই মোবাইলটি 5ই আগস্ট যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার মাস্টারপাড়ায় নিজামাবাজারি তার আশেপাশে বাড়ি, তার ওখানে এই মোবাইলটি সে হারিয়ে যায়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মোবাইলটা হারিয়ে যায়। তখন আমরা ভিকটিমের বাবার সাথেও কথা বলি, উনি বলে যে না, এই মহিলাটা আমার মনে হয় আমার কাছে নির্দোষ, সে দোষী না এর সাথে। ওই পরিপ্রেক্ষিতে আমরা তখন ম্যানুয়ালি আমরা খোঁজ করতে থাকি এবং আমাদের টিম বিভিন্নভাবে কাজ করতে থাকে এবং আমরা ভিকটিমের বাবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখি। গতকাল রাত্রে ভিকটিমের বাবা আমাদের থানায় আসে। থানায় এসে উনি বলে যে তুষার নামে একটা ছেলেকে তার সন্দেহ হয়, এই ছেলেটার বয়স 18 থেকে 20 বছর হবে, সিকিউরিটি পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে। তখন আমরা জিজ্ঞাসা করি যে কেন সময় হয়ে গেছে, সে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বলার পরিপ্রেক্ষিতে আমাদের এরপরে আমরা একটা মামলা করতে বলি তাকে। মামলা রেকর্ডের পরে ওই ছেলেকে আমরা পিক করি। ওই ছেলেকে নিয়ে আসা আমরা 9:30টার দিকে আমাদের অফিসে নিয়ে আসি, আমাকে টিম করে দিই। আমার এডিশন স্পিকার এখানে আরো কয়েকজন অফিসার থাকে, টিম সারা রাত ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে। 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে প্রায় 2টার দিকে সে স্বীকার করে যে ঘটনাটা কিভাবে ঘটিয়েছে, এবং তার জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে আরো 2জনকে আমরা, সেই টিমের সদস্য আরো 2জনকে আমরা আটক করে নিয়ে আসি ওই রাত্রি ড্রাইভ দিয়ে। এখানে মূল ঘটনা যেটা হলো, 8 তারিখে সন্ধ্যা 7:30টার সময় নিশাদ নামে যে ছেলেটা যে অপহরণ হয়, তার বয়স 10 বছর, এই ছেলেটা লাইটিং হাউজিং কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে সে কোচিং করে ফেরার পথে আমাদের যে 3জন আসামি আটক করেছে এখানে, আশরাফ হোসেন তুষার, মোবারক হোসেন ওয়াসিম এবং ওমর ফারুক রিফাত। তুষার এবং আপনার যে ওয়াসিম, এই 2জন তাকে যখন কোচিং সেন্টার থেকে সে ফিরে তার বাসায় যাচ্ছিল, তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তুষার তাদেরকে সিএনজিতে উঠায় একটা, তুষার এবং ওয়াসিম উঠিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। ঘোরার পরে আমাদের সালাউদ্দিন মোড়ে যে ট্রেন রেল স্টেশন যেটা আছে, আপনারা যেখান থেকে, যার পাশ থেকে আমরা লাশ উদ্ধার করেছি, এখানে একটা ঝাউ বন আছে, সেখানে একটা মাছা মতো আছে, সেখানে যায় তারা। যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা ওই রিফাতকে ওখানে রাখে এবং তুষার আর ওয়াসিমকে বলে যে একটা জুসের বোতল কিনে, জুস কিনে তার ভিতরে ঘুমের ওষুধ দেয়, সিডিল কিনে 6টা কিনে তাকে দেয়। দেওয়ার পর ওই যে ছেলেটা অপহরণ হয়েছে ওই ছেলেকে খাওয়ানো হয়, তাকে ঘুম পাড়ায় দেয়। ঘুম পাড়ার পরিপ্রেক্ষিতে যখন ছেলেটা ঘুম থেকে আবার উঠে, সে কান্নাকাটি করে তার বাড়িতে যাওয়ার জন্য, বাবা মার কাছে যাওয়ার জন্য, তখন তাকে রেল লাইনের ভিতরে হাঁটতে নিয়ে গিয়ে তখন তারা চিন্তা করে যেহেতু এলাকায় জানাজানি হয়ে যাবে এবং জানলে তাদের সমস্যা হবে, এই কারণে তারা পরিকল্পনা করে যে ছেলেকে মেরে ফেলতে হবে। তখন তারা গলা চিপে হাত ধরে পা ধরে ওই ছেলেটাকে, তারা সাথে চাদর ছিল মনে হয়, চাদর দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করছে। হত্যা করে লাশটা গুম করার জন্য পাশে কচুরিপানা ছিল, একটা পুকুর ছিল, এই পুকুরের ভিতরে কচুর, এবং তার সাথে তার যে সেই প্রাইভেট পড়তে গেছিল তার ব্যাগ ছিল, এই ব্যাগের ভিতরে পাথর ঢুকায়, তারা রেল স্টেশন থেকে পাথর ঢুকায় যাতে লাশটা ভেসে না ওঠে। পাথর ঢুকানোর পরে এই লাশটা তারা ধরাধরি করে আপনার কচুরিপানার ভিতরে তারা লাশটা গুম করে রাখে।
পরের দিন তারা আবার কিন্তু ওখানে যায়, ওখানে গিয়ে দেখে লাশটা কি অবস্থায় আছে, এলাকায় প্রচার হয়েছে কিনা, হাত পা দেখা যাচ্ছে কিনা, ওখানে যায় এবং তারা পরিকল্পনা করে লাশটা এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিতে হবে। বাট তারা সম্মত না হওয়াতে এই লাশটা তারা আর কোনো কোথাও সরাতে পারে নাই। কালকে তো আমরা এই 3 জনের অ্যারেস্ট করেছি এবং এটা আমরা তাদেরকে শনাক্ত করেছি। বাদ বাকি আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের সর্বোচ্চ যত শাস্তি হয় সে প্রক্রিয়া আমরা করব। কথা বললাম যে মোবাইল তারা 5ই আগস্টের পরে পেয়েছে, এই মোবাইলটা পেয়েছে আপনার তুষার এই মোবাইলটা নিয়েছে ওখান থেকে। তুষার নেওয়ার পরে তুষার যেহেতু ভাবছে যে এই মোবাইলটার মালিক সে না এবং এই নাম্বার থেকে মেসেজ দিলে তাকে ধরতে পারবে না, সেই কারণে সে ওই নাম্বার থেকে সেই মেসেজটা দিয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজটা। এই হত্যাকাণ্ডের সাথে ভিকটিমের যে বাবা, তার সাথে কোনো বিরোধ আছে কিনা পারিবারিক? না, এরকম কোনো বিরোধ আমরা এখনো পর্যন্ত পাই নাই। এই তার ভিকটিমের যে বড় ছেলে, এই বড় ছেলের সাথে যে তুষার, এই তাদের আবার ক্লাসমেট, তারা আবার তাদের পরিচিতি আছে, তারা একই কোচিং সেন্টারে পড়াশোনা করতো, এই হিসেবে তাদের ভিতরে জানাশোনা ছিল। এবং সেই যে ছেলেটা এই অপহরণ হয়েছে, এই ছেলেকে কিন্তু এই যে আসামি তুষার, সে কিন্তু জানতো এবং তাকে ওইভাবে কিন্তু তাকে নিয়ে গেছে, কথা বলে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে গেছে তাকে। বাবা যে সন্দেহটা করেছিল যে হইতে পারে মামলাটা করেছে, ওই সন্দেহটা কি ছিল? বেসিক্যালি সে কি মানে কি বুঝে তাকে সন্দেহ করেছিল? এটা সন্দেহ করছে আমরা যেটা জানতে পেরেছি তার কাছ থেকে, ছেলের বাবার কাছ থেকে, যেটা যে এই তুষার ছেলেটা যখন এলাকায় সে খোঁজাখুঁজি করে যে এই ছেলেকে কেউ দেখছে কিনা, তখন এই তুষারই তাকে গিয়ে বলে যে এইখানে 18টা পয়েন্ট আছে এলাকায়, অমুক অমুক জায়গায় পোস্টারিং করেন আর টাকা চাচ্ছে, টাকাটা দিয়ে দেন, আপনি টাকা দিয়ে দিতে কোনো সমস্যা নেই। বিভিন্ন কথাবার্তার কারণে সে তাকে সন্দেহ করে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে যে ছেলেটা মার্ডার হয়েছে তার বাবা দীর্ঘদিন ধরে ফেনী বেডকিসেন্ট সাথে সে জড়িত এবং সে হাসপাতাল ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে সে বিগত 15 বছর আওয়ামী লীগ সরকারের খুব বড় বড় নেতাদের সাথে তার কিছু মানে খুব ভালো যোগসাজশ আছে এবং যিনি এই গত 15 বছর ফেনীতে শাসন করেছেন স্থানীয় সংসদ সদস্য, তার সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং তার অনেক অপকর্ম এই সোহাগের সাথে রিলেটেড আছে। এই যে হত্যাকাণ্ডের সাথে এর পরিবর্তিতে বিগত 3 মাস সোহাগ তার অবস্থান পরিবর্তন করে একাডেমি থেকে সে এখন রামপুর থাকছে ছাত্র দলের সভাপতির বাসার আশেপাশে। তো এই যে রাজনৈতিক যে তার সাথে যে বিভিন্ন রকমের অঙ্গ প্রসঙ্গ জড়িত আছে, এই হত্যাকাণ্ডের সাথে এরকম কোনো যোগসাজশ আসে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে যারা এই যে 3 জনকে আপনারা গ্রেফতার করেছেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় আপনারা এখন পর্যন্ত পেয়েছেন কিনা? না, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে আমরা যেহেতু আজকে এটা করলাম, মামলা রেকর্ড হয়েছে গতকালকে, আমরা তদন্তের মাধ্যমে বিস্তারিত বিষয়গুলো আমরা এখান থেকে পাবো, তদন্ত এটা বেরিয়ে আসবে আসলে মূল ঘটনা কি। আমরা আপাতত যেটা পেয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এখানে, বাদবাকি আমাদের তদন্তের মাধ্যমে আসবে। আর রাজনৈতিক বিষয় কিংবা অন্যান্য ইস্যু আছে কিনা সেটা তদন্তের মাধ্যমে আমরা বলতে পারবো, এই মুহূর্তে আমরা বলতে পারবো না। ভাই 8 তারিখ রাতে আমার কাছে আমার বাচ্চা প্রাইভেট পড়ে সে এশারের নামাজ পড়ছে। এশারের নামাজ পড়ার পর থেকে তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। তাকে খুঁজে না পাওয়ার আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করে না পাইয়া রাতের 1:14 আমার মোবাইলে বাচ্চা ছবি পাঠায়, 12 লাখ টাকা দাবি করছে। আমি টাকা দিব বলছি ওদেরকে সবাইকে, কিন্তু আমি পরে পুলিশকে জানাই। আমি তখন রাতের প্রায় 1:30টার সময় জিডি করি। জিডি মূলে আমি বিভিন্ন জায়গায় পুলিশ বিভিন্ন জায়গায় আমি রেড করছি, রেড দিয়ে ওদেরকে পাই না, ওদের স্পেসিফিক লোকেশন পাই নাই। না পাওয়ার পরে গত 2-3 দিন পর্যন্ত আমার একটা ছেলেকে সন্দেহ হয়েছিল তার কথাবার্তায়। এই ছেলে গতকালকে রাতে সে আমাকে প্ল্যান দিচ্ছে বিভিন্ন বিষয়ে, তখনই তাকে সন্দেহ আমি ওসিকে জানাই, ওসি তাকে নিয়ে যায়। তার দেওয়ার তথ্যের ভিত্তিতে আমি আজ ক্লাস পাই। এটা হলো কথা। আমি পুলিশকে, ওরা আমার কাছে যে চাঁদা চাইছে ওটা সম্পূর্ণ ডকুমেন্টস আমি মামলা করছি, মামলার কপি তো সব আছে।